160 বছর ধরে পূজিত হয়ে আসছেন মহিষপোতার মা কালী। প্রতি বছর কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় মহা ধুমধামের সঙ্গে পালিত হয় মহিষপোতার মা কালীর পুজো। এই বছরে বিশিষ্ট সমাজসেবী ও একই ধারে বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত সুভাষ সিংহ রায়, তার ছাত্র আশুতোষ মজুমদার ও একই সাথে ডক্টর সুরজ চক্রবর্তীর সহযোগিতায় মায়ের মাটির মূর্তি রূপান্তরিত করে কৌষ্টিক পাথরের মূর্তিতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই বিষয়ে পণ্ডিত সুভাষ সিংহ রায় জানিয়েছেন, 160 বছরের পুরনো মায়ের মূর্তি। একসময় মশাল জেলে বাঘ তাড়ানোর প্রথাও ছিল। অতীতে মায়ের পুজোর পর সারা বছরই মায়ের মূর্তি গর্ভগৃহেই রাখা থাকত এবং পরের বছর নতুন মূর্তি এনে পুরনো মূর্তি নিরঞ্জন করা হতো। পণ্ডিত সুভাষ সিংহ রায় তিনি একই ধারে একজন সমাজসেবী, তেমনি একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পীও। তার অজস্র নিজের লেখা গান রয়েছে। তিনি স্বয়ং জানিয়েছেন, রানী রাসমণির বাড়ির মা দুর্গা ও কলকাতা দক্ষিণেশ্বরের মা কালীকে তিনি স্বয়ং গান শুনিয়েছেন। শুধুমাত্র দেশ নয়, বিদেশেও তার একাধিক শিষ্য রয়েছেন। এমনকি তার নিজস্ব একটি গুরুকুলও রয়েছে, যেখানে শিষ্যরা আসেন তার কাছে শিক্ষা লাভের জন্য। যেহেতু তিনি তবলা সহ আরো অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে পারেন, তাই নিজের বাড়ির দুর্গাপুজোর ঢাক তিনি নিজেই বাজিয়ে থাকেন। এমনকি যে সকল মেয়েরা ঢাক বাজিয়ে অর্থ উপার্জন করছে শুধুমাত্র নিজেদের সংসার চালানোর জন্য, সেই সকল মায়েদের তিনি নিজের সাধ্যমতো প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে থাকেন। এমনকি ভবিষ্যতে এই সকল ঢাক শিল্পীদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা। রিসেন্টলি যেটা কালী পুজোর উদ্বোধন হলো, তো এই পুজোটা আমরা যেটুকু শুনে এসেছি, কম বেশি এখন যেটা 160 বছর দেখানো হচ্ছে, এটা কিন্তু 160 বছরের ঠিক নয়। আমরা একটা ধরে এগিয়েছি, কিন্তু একটা সময় গেছে যে ওই মশাল জেলে বাঘ তাড়ানো হয়েছে, সেটা আমরা শুনেছি। তখনকার দিন থেকে পুজো হয়ে আসছে। তারপরে আস্তে কালো চক্রে তার আস্তে 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 তার আরো ডেভেলপড হয়েছে। কিন্তু এই যে 160ই যদি ধরি, তাহলে তখন থেকে প্রত্যেক বছর প্রতিমা আসতো, তারপরে সেই প্রতিমা পূজিত হতেন, আবার পরের বছরে নতুন প্রতিমাকে নিয়ে এসে এই প্রতিমাটাকে নিরঞ্জনের পথে যেত। তারপর থেকে আমি কয়েক মাস আগে থেকে ঠিক করেছিলাম যে এই প্রতিমাটাকে যদি পাথরের করা যায় তাহলে কেমন হয়। সেটা তো খরচা সাপেক্ষ ব্যাপার তো বটে। সেই হিসেবে আমি আর আমার ছাত্র ছিল, তার নাম হচ্ছে আশুতোষ মজুমদার, তার সঙ্গে আমি একটু কথা বলায় সেও বললো যে গুরুজি চলুন, তাহলে আমিও আছি আপনার পাশে। আমরা দুজনে মিলে এই প্রতিমাটাকে এখানে প্রতিষ্ঠা করালাম। ওটা ভালো সার্ভিস করে। আর পাশ থেকে প্রেরণা যিনি দিয়েছেন, যার কথা না বললে নয়, আমাদের অন্তত আমার পাশে ছিলেন, এখনো আছেন, সে হচ্ছে ডক্টর সুরজ চক্রবর্তী। তো ওনাকেও বললাম, বলার পরে বললো যে বাহ, আপনার ইয়েটা খুব ভালো। সেই জন্যে আমরা উপস্থিত হয়ে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, প্রতিমা এলো, এখন পূজিত হচ্ছে। এটাই, আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু পরস্পর জেনারেশনটা যাতে এই প্রতিমাকেই পুজো করে আসে, সেই হিসেবে এটা পূজিত হবে। এখানে প্রাণ প্রতিষ্ঠাও করানো হলো। নামকরণটা করেছি আমি কল্যাণেশ্বরী, দেবী কল্যাণেশ্বরী। কারণ আমার বাড়িতে ঢুকতে গেলেই প্রথম, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে প্রতিমা ওখানে কল্যাণেশ্বরী। আর আমার বাড়ির ঠিক পিছন থেকে রাস্তাটা যখন পিছনে যাচ্ছে, কল্যাণীতে উঠছে, ঠিক মুখে অশোকতলায়, ওখানের নামটা আমি করেছি, ওটা হচ্ছে মা ভবতারিণী। ওটা এখনো পাথরের নয়, ওটা মাটিরই। পরবর্তীকালে দেখা যাক মায়েরটা মাই করে নেবে। দেখো, মা তো প্রতিষ্ঠাই। আমি বিভিন্ন জায়গায় আমার সঙ্গীতের দিক দিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, অজস্র মায়ের গান লিখেছি, যে গানগুলো আমি
পারফর্ম করেছি। ইভেন রানী রাসমণির বাড়িতে প্রত্যেক বছরে দুর্গা পুজো হয়, কালী পুজোটা হয় না। দুর্গা পুজোয় আমি যাই, ওখানে অনুষ্ঠান করি। তারপরেও দক্ষিণেশ্বরে তো যাতায়াত আছেই। ইভেন আজকে উনি স্বর্গত হয়েছেন, ওনার নাম হচ্ছে দীপেন হাজারি, মাতুরবাবুর যে নাতি ছিলেন। তো সেই হিসেবেই ওনার সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক ছিল। আমি মাঝে মধ্যেই মায়ের গর্ভগৃহে গিয়ে একটু মাকে গান শুনিয়ে আসতাম দক্ষিণেশ্বরে। এই আপনি যে সঙ্গীত জগতে একটা স্বনামধন্য ব্যক্তি, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখো, স্বনামধন্য কি কি সেটা আমি বলবো না, তবে একটা জিনিস যেটা করে এসেছি ছোট থেকে, বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন সঙ্গীত এবং বেসিক্যালি ক্লাসিক্যাল খেয়াল ঠুংরি আমার বাবা তো করতেন, সেইখান থেকে তো কিছুটা এসছে। আর কিছুটা এসছে আমার গুরু যিনি ছিলেন সুধাংশু শেখর বন্দ্যোপাধ্যায়, যার বই দুটো আছে লেখা, একটা হচ্ছে ত্রয়ীস্বরে ভারতীয় সঙ্গীত আর একটা হচ্ছে সঙ্গীত বেদ, উনি লিখেছিলেন। ওখানে বড় বড় ওস্তাদদের আনাগোনা ছিল। যেহেতু গুরুজি আমার বাবার ক্লাসমেট, ওই জন্য ওনার কাছে কিছুটা তালিম, এটা গানের দিক দিয়ে। আর আমার জীবন শুরুটা যেটা হয়েছে সেটা হচ্ছে পাকওয়াজ দিয়ে। সেটা হচ্ছে পাকওয়াজের গুরু ছিলেন আমার রাজীব লোচন দে। আর তবলার গুরু আমার দাদাই, কারণ দাদা হচ্ছে অত্যন্ত বড় মাপের তবলাবাদক ছিলেন, ডক্টর সরোজ সিংহ রায়, কেরামত খাঁ সাহেবের শিষ্য। আর হারমোনিয়ামটা মেহফুজ খাঁর কাছে আমি আলাদাভাবে কিছুটা তালিম করেছি সোলো বাজাবার জন্য। এই তো এইটা নিয়ে পরবর্তীকালে আমি রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধারে সঙ্গত করেছি। ইভেন ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, টপ্পা, পুরাতনী টপ্পা। তো সেটা বাপিদাও জানে, শ্রীকুমার চট্টোপাধ্যায়। তো আজকে তো তারা নেই, কিন্তু তাদের স্মৃতিটা ধরে রেখে দিয়েছি। দেশ বিদেশে আমার স্টুডেন্টও আছে যারা এখনো ক্লাস করে, তবে বিদেশে থেকে তো ঠিক সঠিক ক্লাসিক্যালটা শেখা যায় না, এটা হচ্ছে গুরুমুখী বিদ্যে। ওই জন্য আমার নিজস্ব গুরুকুল আছে, সেখানে আসে সকলে। গুরুকুলটা হচ্ছে অত্যন্ত প্রফুল্লদায়ক, সকলে আসে, তাদের টিপস দিই কিভাবে করবে। এইভাবেই আমি আছি। রাজ্যের বিভিন্ন স্তর থেকে মহিলা ডাকিদের যে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, সেই বিষয়ে আমাদের কিছু বলেন। আমি শুধু মহিলা ঢাকিদেরই যে দেবো তা নয়, প্রশিক্ষণটা এর একটা আলাদা ব্যাপার। যে ঢাকটা যে আমি শিখেছি এটা কখনোই বলবো না। এই শিক্ষাটা মাই আমাকে করিয়েছে, কারণ দীর্ঘদিনের পুজো আমার বাড়িতে দুর্গা পুজো। সেই দুর্গা পুজোয় ঢাকি আমার বাড়িতে আসেন। ঢাক 4 দিন 5 দিনের জন্য দিয়ে চলে যায়, খুব ভালো ঢাক, জানে পণ্ডিতজি আছে, পণ্ডিতজি বাজাবে। তো যেহেতু আমি তবলা এবং পাকওয়াজের ঘরের লোক, সেই জন্য কিছুটা চেষ্টা করে দেখেছি যে ঢাকেও কিছু কিছু জিনিস বাজানো যায়। সেই টিপসগুলো তাদের দিয়ে যদি একটা অন্যভাবে কিছু দেখাতে পারি, এই প্রচেষ্টাটা আমি শুরু করেছি। আর একটা কথা যেটা হলো যে ঢাকটা যেহেতু মানে কি বলবো, পৌরাণিক জিনিস বলবো, পুরাতনী জিনিস শুধু বলবো না, শাস্ত্রে উল্লেখ করা আছে। তো এটা তো গণেশ জিনিস, বাদ্যের গুরুদেব হচ্ছে শ্রী গণেশ। তো পাকওয়াজ বলো, দুমদুভেরি বলো, পদুখই বলো, হ্যাঁ, তো এইগুলো একবারে পুরাণের ব্যাপার, সেই থেকে এসছে। এদের কাছে দাঁড়িয়েছি আমি গিয়ে, শুধু না আরো অনেকে গেছে, কিন্তু এদের একটু অন্যরকম দেখাতে চাই। যে আরতিটা হয়, আরতিটা বিভিন্ন ভাবে হয়। আমি ওদের বোঝাতে চেয়েছি যে আরতি, এই যে প্রথমে যে আরতিটা হলো, দ্বিতীয় হলো, তৃতীয় হলো, চতুর্থ হলো, পঞ্চম হলো, এই যে আরতিগুলো পরস্পর হয়, এর যদি বাজনাটা একটু আলাদা আলাদা ভাবে বাজানো যায়, তাহলে কিন্তু আরতিটাও দেখতে সুন্দর, যারা শ্রোতারা শুনবে তারাও একটা ভালো জিনিস শুনতে পাবে ভেরিয়েশন দিয়ে। তো এই জন্যে মায়েদের চুজ করেছি একটাই কারণ, যে তারা অত্যন্ত অভাব অনটনের ভেতর দিয়ে তাদের ছেলেপুলে মানুষ করার জন্য আজকে মা ঢাকিরা যে বাইরে যাচ্ছেন প্রোগ্রাম নিয়ে, তারা অত্যন্ত অসহায় বলেই আজকে তারা ঢাক নিয়ে বাজাচ্ছে। কিন্তু তাদের যদি একটু ট্রেন করা যায়,
আগামী দিনে ওরা ভালো বাজাবে এবং অনেক অনেক ওরা প্রোগ্রাম পাবে। এই জন্যই আমি স্বতঃস্ফূর্তভাবে আমি তাদের পাশে আছি। আমি শুধু নেই, আমার সঙ্গে ডক্টর সুরজ চক্রবর্তীও আছে। ওয়ার্ল্ড পোলিও ডে রোটারি ক্লাবে আপনার একটি অনুষ্ঠান দেখলাম, এই নিয়ে কি মতামত? ও, তোমরা দেখেছো? আচ্ছা, ব্যাপারটা হলো যে ওয়ার্ল্ড পোলিও ডেতে আমাদের আমন্ত্রণ করা হয়েছিল। ইভেন ওরা উল্লেখও করেছিলেন যে মা ঢাকি যারা আছে সেই সম্প্রদায়ের 8-10 জনকে যদি নেওয়া যায়, তো 8 জনকে বেছে নিয়েছিলাম। এখানে সুরতদারও একটা ব্যাপার আছে, সুরজ চক্রবর্তী আয়োজনটা করেছে। আর ওদের ওখানে একটা প্রদর্শন হয়েছে। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কয়েকজনের পরিচয় আছে। ইভেন এখানের মেন যোগাযোগটা করেছেন সুরতদা। তো সুরতদা তো আমার সঙ্গে সবসময়ই থাকেন, যে কোনো কিছু করলে আমার সঙ্গে কথাবার্তা বলে দুজনে আলোচনা করে আমরা একটা ঠিক করি। যাই করি না কেন তাদের স্বার্থে, মানে তারা যেন মা ঢাকিরা কিছু পয়সা পায়, উপার্জন করতে পারে, ওদের প্রদর্শনটা যেন ভালোভাবে হয়। একটা ঠিক ভাবে হওয়া দরকার, ভুল ভ্রান্তি করলে কিন্তু হবে না। এটার জন্যই আমি গেছি। ইভেন খুব আনন্দ পেয়েছি, ওরাও আনন্দ পেয়েছে যারা শ্রোতা ছিলেন ওখানে, অত্যন্ত। কারণ আমি তো সবসময় বলে এসছি যে রোটারি অল ওভার ওয়ার্ল্ড, সেইখানে একটা প্রদর্শন করা মানে আমি ওখানে যে মা ঢাকিদের একটা জায়গা করতে পেরেছি আমি আর সুরজ চক্রবর্তী, তাদের ওখানে যে একটা প্রদর্শন ওরা করেছে, এটা ভালো বলেছে, মানে আমি বুঝতে পারছি নিশ্চয়ই ওরা কিছু কিছু শিখছে, আরো অনেক শেখার আছে। আরেকটা জিনিস দেখলাম, আমাদের চ্যানেলে আমরা দেখিয়েছিলাম যে আপনার উদ্যোগে আর সুরজ চক্রবর্তীর উদ্যোগে প্রায় 1200 মহিলা ঢাকি নিয়ে একটা প্রশিক্ষণ করেছেন। আপনার কেমন লাগছে ফিলিংসটা যে 1200 জন ঢাকিকে আপনি প্রশিক্ষণ দিলেন? হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় একটুখানি ভুল হচ্ছে। 1200 ঢাকি পরিবার, তাদের টার্গেট আছে, কিন্তু এদের দিয়ে অত্যন্ত ভালো লেগেছে। তো 1200 তো একসঙ্গে সম্ভব নয়, ছোট 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 করে প্লট করে করে। হ্যাঁ, আমি চাইছি সেটা হচ্ছে যে এক একজন ঢাকিদের ভেতরে ঢাক শিল্পী, ঢাকিটা বললে ঠিক নয়, ঢাক শিল্পীদের বা ঢাকি শিল্পীদের যারা আছে, মা এবং বাবা যারা আছে, মহিলা এবং পুরুষ, তাদের আলাদা আলাদা একটা জোন করে, তাদের যদি 4 জন করে ভালো করে ট্রেনিং দেওয়া যায়, সকলকেই যে আমাকে দিতে হবে তা নয়, তাদের যদি তৈরি করি তারা আবার ট্রেনিং দিয়ে ঠিকঠাক করে দেবে, সেই দায়িত্বটা তাদের ওপরে দিচ্ছি। আমি শুরু করেছি, বেশি দিন নয়। অনেক কটা প্রোগ্রাম তোমরা নিশ্চয়ই দেখেছো। আগামী দিনে আরো যদি সঠিকভাবে আমি ওদের প্রশিক্ষণটা দিতে পারি, আমার দরকার হচ্ছে প্রশিক্ষণ দিয়ে ওদের একটুখানি ভালো জিনিস দেয়া, গতানুগতিক যে জিনিসগুলো সেগুলো নয়, বা কোনো ভেলকি নয়, শিক্ষা নিতে হবে। এই যে আগাম বলে দিলাম যে 5খানা যদি নৃত্য থাকে একটা পুজোয়, তো সেই বাজনাটাই তার আলাদা আলাদা হবে। তো আমি আবার বলি যে আমার ঢাক বাজনাটা হচ্ছে আমার বাড়ি থেকেই, নিজে থেকে। আর যারা ঢাক শিল্পী যারা শুনেছেন, তারা দৌড়ে আমার কাছেই এসছেন যে গুরুজি আমাদের যদি কিছু টিপস দেন। যেমন একটা ছোট্ট বলে দিই, ধাতেটে 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 ধা 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 ধাক তাং তাং তাতেটে ধা তাতেটে 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 কাং ধিনা তাকে ধাদিনে ধা ধাদিনে ধাতেটে ধাদিনে ধাতেটে কাং কাং ধাতেটে ধা তাং তাং কাং তাং তাং গিতাং। শুধু ঢাক নয়, ওই যে চচ্চরা যারা আসে তাদেরও প্রশিক্ষণ আমি দিচ্ছি যে তোমরা এই বাজাও, এইখানটা তোমরা এই বাজাও, তাহলে কিন্তু ভালো লাগবে। গুরুজি, আপনি শুনেছি গুরু অবধূত দেবীদাস ব্রহ্মচারী মহারাজের আপনি সোশ্যাল ওয়ার্কিং করেন, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এটা আমাকে প্রেরণা দিয়েছে ওনার যে চাওয়া পাওয়া, গুরুদেবের যে চাওয়া পাওয়া কিচ্ছু ছিল না। গুরুজির গলায় যদি একটা কিছু থাকতো, কোনো একটা শিষ্য বা শিষ্যা যদি ওনার কাছে যেতেন, খুলে দিয়ে দিত। গুরুজি আজকে গুরুজি স্বর্গত, কিন্তু আমরা সকলে যে লক্ষ লক্ষ যারা ওনার পথটাকে অনুসরণ করে চলছি, অনুসরণ করে এগোচ্ছি, যারাই এগোচ্ছে তারা সুফল পাচ্ছে। ওনার অনেক রকম ইয়ে আছে, মানব ধর্ম শাস্ত্র। তো
গুরুদেবের মহিমা কি বলবো, আর আলাদাভাবে বলার নয়। উনি বেসিক্যালি রাজস্থানের, আমার পেছনেই বিরাজ করছে আমার সঙ্গীতের ঘরে উনি। আমার সকল শ্রোতা নিশ্চয়ই দেখছেন যে গুরুজি রয়েছেন, গুরুদেব। ওনাকে দর্শন করার মতো সুযোগ সুবিধা আমার হয়নি। আমি যাবার পরেই ওনার আদর্শটাকে ফলো করার পর থেকেই আমি সেইভাবেই আছি। এখন যিনি অদ্ভুত লক্ষ্মী নারায়ণজি আছেন, উনি দেখছেন সমস্ত যে কটা দর্শনীয় স্থান আছে, বেনারস থেকে শুরু করে সমস্ত যেখানে আমরা যাই, সমস্ত জায়গাতেই আশ্রম আছে গুরুজির, গঙ্গাসাগরেও আছে। তো আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেক বছর এই যে শীত, তারপরে বর্ষার সময় ছাতা, শীতের সময় কম্বল, তারপরে বছরে দুবার করে বস্ত্র বিতরণ। এটা 200-400, 2000, 3000 গল্প নেই এখানে অন্তত মিনিমাম 50,000 থেকে শুরু হয়। এটা অনেকে যারা শুনছেন তারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন। তাহলে তাকে নিয়ে গিয়ে গোডাউনগুলো দেখাতে হয় যে কারা দিচ্ছে। গুরুদেব একটা কথা বলে দিয়ে গেছিলেন যে তোমার কাছে যদি 100টা টাকা থাকে, সেখান থেকে 1টা টাকা তুলে রেখে দিও সাধারণ মানুষের জন্য, যারা অসহায়, যে মেয়েদের বিয়ে হচ্ছে না। এখানে সেই সিস্টেমটাও আছে। গুরুজি কিছুদিন আগে প্রায় 16টা মেয়ের বিয়ে দিলেন, রাজস্থান থেকে ব্যবস্থা করা হয়েছিল, সমস্ত খরচা আশ্রমের। তো এখানে যারা রয়েছে খুব উঁচু র্যাঙ্কে সার্ভিস করেন, শুধু তাই নয়, গরিবরাও তার সঙ্গে রয়েছেন। তা এই সোশ্যাল জায়গা থেকে আমি সকলের হাতে এই বস্ত্র তুলে দিয়ে আমি যে আনন্দ পাই, আমি সঙ্গীতে যেমন আনন্দ পাই, এখানেও ঠিক সেরকম আনন্দ পাই। তবে সকলকেই বলবো যে আপনারা প্রতিপক্ষ যারা আছে তাদের গুণগান করুন, যেটা গুরুজি বলে গেছে, যে আপনার বাড়িতে যদি কেউ ইট মারে, তাহলে আপনি তাদের বাড়িতে 2টো করে ফুল দিন, ফুল দিয়ে আসুন। ওরা দেখুক একদিন যে ফুলটাকে দিল, দেখবেন শুধরে গেছে। আর প্রত্যেকটা মানুষকে ভালো বলতে শিখুন, দেখবেন আপনার ভালো অটোমেটিক হচ্ছে। আমরা ভালো বলতেই ভুলে গেছি, আমরা সমটা করি না, খালি আলোচনা করি। গুরুজি কিন্তু এটার পুরো বিরোধী, সমটাও তার বলতে হয়। তো আমাদের যেহেতু আমরা সঙ্গীত জগতের মানুষ, এতটি বছর সঙ্গীত নিয়েই আছি, আমি অন্য কোনো সার্ভিস করি না। আমি সঙ্গীতের ওপর দিয়েই যদি ডাল ভাত আসে তাইতেই সন্তুষ্ট। আমার কাছে অজস্র গরিব মানুষ আছে যাদের ফ্রি অফ কস্টে আমি সঙ্গীত এবং বাদ্য শেখাই। এটাই আমার কি বলবো, এটা একটা যেন নেশা হয়ে গেছে। হ্যাঁ, আমার এই অনুষ্ঠানে আমি একটা কথা সকলকে জানাই যে এই একটা অসাধারণ ব্যাপার। বেশি দিন হয়নি, হয়তো বছর 5 হয়তো ওরা গোলা রাইজিং ফাউন্ডেশনের ওরা করেছে। আর ওদের সঙ্গে দেবু এবং প্রেমু যে সমস্ত স্যাক্রিফাইস আমার খুব ভালো লেগেছে, যে টোটাল এই দোতলা বাড়িটাই ছেড়ে দিয়েছে সর্বসাধারণের জন্য। এছাড়াও ওদের সঙ্গে দেবুর সঙ্গে, দেবু আমার ওখানে আসতো, সকালে আসতো আর সন্ধ্যেবেলা বাড়িতে যেত। ও আমার কথা বা আমার বাজনা বা আমার গান বা আমার তবলা বা আমার পাকওয়াজ এত ভালোবাসতো। ও নিজেও তবলাটা বাজায়, এখনো পর্যন্ত বাজাচ্ছে, কিন্তু কম বেশি 35 বছর। তারপরে যখন ওরা এই রাইজিং করেছে শুনলাম, আমাকে আমন্ত্রণ করলো, ইভেন ওখান থেকে ওরা আমাকে সম্বর্ধনা দিল, আমি তো অভিভূত হয়ে গেছি। তো ওদের যে ট্রেনিং, আমার ওই জন্যে আমি আমার এই যে উদ্বোধন ছিল আমাদের মা কল্যাণেশ্বরীর, একটা সাক্ষী হলো ওরা, যে এত বছরের কালীর রয়েছে মা এখানে বিরাজমান, তার এই যে পাথরের মূর্তিটা এখানে প্রাণ প্রতিষ্ঠা পেল। আর সেই প্রতিষ্ঠায় ব্যান্ড নিয়ে চলে এলো, বাচ্চারা বাঁশি নিয়ে চলে এলো, টোটাল রাইজিং চলে এলো, মাতৃশক্তি এবং শিব শক্তি। এরা এসে উলুধ্বনি দিয়ে, ব্যান্ড দিয়ে
বাঁশি দিয়ে শঙ্খ দিয়ে অবির্ভূত করে দিয়ে গেছে। মহিষপোতার বাসিন্দারা সমস্ত কিছু দেখেছে। আমি আমি বলছি না, যারা দেখেছে তারা হাজার হাজার মানুষ ওদের থ্যাঙ্কস জানিয়েছে, এবং আমি আশীর্বাদ করি আমার তরফ থেকে যদি রাইজিং এর পাশে দাঁড়িয়ে যদি কিছু করার থাকে তাহলে আমি ডেফিনেটলি করব। ইভেন আমি রাইজিং এর সঙ্গে আছি, ইভেন থাকবো। আমি প্রত্যেককে রাইজিং এর যারা এসছেন এখানে, বিশেষ করে দেবু, প্রেমু, এছাড়াও মাতৃশক্তি যারা এসছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং পুরুষ যারা এসেছিলেন শিব শক্তি, তাদের আন্তরিক শুভেচ্ছা আমি পণ্ডিত সুভাষ সিংহ রায় জানাচ্ছি। ধন্যবাদ পণ্ডিতজি সময়